আমরা দেখতে পাচ্ছি সবাই। তাহলে স্টার্ট করলাম। আজকে এই চ্যাপ্টারটা শেষ করব, তাপ সঞ্চালন। এখন প্রথম যে টপিকটা পড়বো সেটা হলো বিকীর্ণ তাপের প্রকৃতি। বিকীর্ণ তাপ, তা তোরা অলরেডি এর আগে পড়েছিস যে তাপ সঞ্চালনে পদ্ধতি তিন রকম হয়: পরিবহন, পরিচলন, বিকিরণ। তো আমরা আজকে পুরোপুরি যেটা নিয়ে পড়বো সেটা কিন্তু বিকিরণ। তা প্রথম এখন পড়বো বিকীর্ণ তাপ। বিকীর্ণ তাপ এখান থেকে স্টার্ট করি। বিকীর্ণ তাপের প্রকৃতি। বিকীর্ণ তাপের প্রকৃতি। আচ্ছা দেখ, সূর্য থেকে আমাদের পৃথিবীতে যে তাপ আসছে সেটা অনেকটা আলোর ধর্মকেই কিন্তু মেনে চলে। হুম আহ আলো এক প্রকার কেমন তরঙ্গ তোরা জানিস? যাদের মাইক্রোফোন গুলো অন আছে অফ করে দিবি, হ্যাঁ। অ্যান্সার বলার সময় মাইক্রোফোন তো অন করতেই হবে, আদারওয়াইজ অফ রাখবি। তাহলে আলো এক প্রকার কেমন ধরনের তরঙ্গ? তড়িৎচুম্বকীয়। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক একইভাবে এই বিকীর্ণ তাপও কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বা সহজে বলতে গেলে বিকিরণ এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। হুম এটাই আমি লিখব যে সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে সেই বিকীর্ণ তাপ এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বিকীর্ণ তাপ এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যে তোরা জানিস অনেক ভাগ আছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যে কি কি ভাগ আছে? আহ একদম শুরুতে একদম শুরুতে যেটা থাকে সেটাকে আমরা রেডিও ওয়েভ বলি, মানে রেডিও তরঙ্গ। রেডিও তরঙ্গ। তারপর দু নম্বরে দু নম্বরে থাকে মাইক্রোওয়েভ। দু নম্বরে থাকে মাইক্রোওয়েভ। তিন নম্বরে থাকে আইআর রে। শর্টে আইআর রে লিখলাম। আইআর রে মানে কি? অবলোহিত রশ্মি। হুম আচ্ছা, এটাও লিখে দিই, পরে আমি অনেকবার ইউজ করব এটাকে আবার। অবলোহিত। আইআর রে মানে অবলোহিত। চার নাম্বার চার নাম্বার দৃশ্যমান অঞ্চল, ভিজিবল রিজিয়ন। দৃশ্যমান অঞ্চল। দৃশ্যমান অঞ্চল মানে ভিজিবল রিজিয়ন। পাঁচ নম্বরে হয় ইউভি রে। তোরা জানিস ইউভি রে। ছ নম্বরে থাকে হলো তোর এক্স রে। এক্স রে। আর সাত নম্বরে থাকে গামা রে। গামা রে। এইবার এতগুলো যে রে আমি পড়লাম, এর মধ্যে শুধুমাত্র আইআর রে বা অবলোহিত রশ্মি বা অবলোহিত তরঙ্গ বলতে পারিস, এটা আমাদের ত্বকে তাপের অনুভূতি দেয়। আমরা যেটাকে তাপ বলে অনুভব করি সেই তাপটা আসলে কোন অঞ্চলের মধ্যে পড়ে? আইআর রের মধ্যে পড়ে। তা আমরা এখান থেকে একটা কনক্লুশন লাইন বলতে পারি যে অবলোহিত তরঙ্গগুলি আমাদের ত্বকে তাপের অনুভূতি সৃষ্টি করে। এটা এখানে লিখবো যে অবলোহিত অবলোহিত তরঙ্গগুলি তরঙ্গগুলি আমাদের ত্বকে আমাদের ত্বকে তাপের অনুভূতি সৃষ্টি করে। তাপের অনুভূতি সৃষ্টি করে। সৃষ্টি করে। তাহলে অবলোহিত তরঙ্গ সম্পর্কে আমরা এখন যা পড়ব
সেই সমস্ত তাপীয় বিকিরণ কেমন ধরনের তরঙ্গ হবে? সবই কিন্তু অবলোহিত তরঙ্গ হবে, মনে রাখতে হবে এটুকু। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস শিখলাম। নাম্বার ওয়ান, যে বিকীর্ণ তাপ তড়িৎচুম্বকীয় প্রকৃতি, কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে অনেক রকমের তরঙ্গ থাকে। এর মধ্যে তাপ আসলে, বিকীর্ণ তাপ আসলে কোন রকমের তরঙ্গ? অবলোহিত তরঙ্গ, এটাকে আমরা তাপ হিসাবে অনুভব করি। ব্যাস, এখানে এইটুকু মনে রাখতে হবে। এবার নেক্সট টপিকে আমরা চলে যাব। নেক্সট টপিক হলো প্রোভেস্টের তাপ বিনিময় নীতি। প্রোভেস্টের তাপ বিনিময় নীতি, লিঙ্ক করি আগে। প্রোভেস্টের তাপ বিনিময় নীতি। প্রোভেস্টের তাপ বিনিময় নীতি। আচ্ছা, তাপ বিনিময় কথাটা শুনে কি মনে হচ্ছে? যে কোনো উষ্ণ বস্তু কতটা তাপ বর্জন করবে, কোনো শীতল বস্তু কতটা তাপ গ্রহণ করবে, এরকম কিছু একটা হওয়া উচিত। তো প্রোভেস্টের এই নীতি দেওয়ার আগে বিজ্ঞানীদের মধ্যে ধারণা এরকম ছিল যে যেটা উষ্ণ বস্তু সে তো তাপ বর্জন করছে, ঠিক আছে, কিন্তু যেটা কম উষ্ণ বস্তু, মানে যেটাকে আমি শীতল বস্তু হিসাবে বিবেচনা করব, সেই বস্তুটা তাপ গ্রহণ করে, এরকম কোনো কথা তখন বিজ্ঞানীরা বলেনি। তখন বিজ্ঞানীরা বলতো যে শীতল বস্তু আসলে, শীতল কোনো বস্তু মানে এনার্জি তো বলাটা ভুল হবে, শীতল বস্তু তাপ গ্রহণ করে, এই কনসেপ্টটা বিজ্ঞানীদের মধ্যে ছিল না। তাপের আদান প্রদান সম্পর্কে সবার একটা সিম্পল ধারণা ছিল যে উষ্ণ বস্তু তাপ বর্জন করবে আর শীতল বস্তু ঠান্ডা বর্জন করবে। দুজনেই বর্জন করে, কেউ গ্রহণ করে এরকম কনসেপ্ট ছিল না। উষ্ণ বস্তু তাপ বর্জন করবে, শীতল বস্তু ঠান্ডা বর্জন করবে, ঠান্ডা গরম এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু প্রোভেস্ট ওনার তাপ বিনিময় নীতির মধ্যে দিয়ে কোনো বস্তুর তাপের দেওয়া নেওয়াটা কেমন হবে এটা এক্সপ্লেন করলো। এবার এটাকে আমি খুব ভেঙে ভেঙে বলছি, কারণ প্রত্যেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করবি। প্রথম পয়েন্ট হলো যে যে কোনো বস্তু যে কোনো উষ্ণতাতে তাপের বিনিময় ঘটাতে পারে। তাহলে বস্তু বা কোনো বস্তু দিয়ে শুরু করি, কোনো বস্তু যে কোনো উষ্ণতাতে, এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে, যে কোনো উষ্ণতাতে তাপের বিনিময় করতে পারে, তাহলে যে কোনো উষ্ণতাতে এটা সম্ভব। সেকেন্ড পয়েন্ট, উনি বলছেন যে এই যে তাপ দেওয়া নেওয়া হবে এটা পারিপার্শ্বিকের কোনো বস্তুর উপস্থিতির উপর নির্ভর করবে না। তাহলে তাপের বিনিময় পারিপার্শ্বিক অন্য কোনো বস্তুর কি ব্যাপার, কার্সার কোথায় চলে গেল, বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে না, তাহলে আমরা প্রথম পয়েন্ট দেখলাম যে কোনো বস্তু যে কোনো উষ্ণতায় তাপ বিনিময় করতে পারে। সেকেন্ড পয়েন্ট দেখলাম তাপের বিনিময় পারিপার্শ্বিক অন্য কোনো বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে না। তাহলে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে নির্ভর করে তাহলে কার উপরে? তাহলে তাপ বিনিময় নির্ভর করে দুটো জিনিসের উপরে। তাপ বিনিময় নির্ভর করে বস্তুর, প্রথম পয়েন্ট, বস্তুর নিজের যা উষ্ণতা, বস্তুর উষ্ণতা বেশি থাকলে বেশি তাপ বিনিময় করবে,
উষ্ণতা কম থাকলে কম তাপ বিনিময় করবে। তাহলে প্রথম পয়েন্ট যেটা দাঁড়াচ্ছে বস্তুর উষ্ণতার উপরে, বস্তুর উষ্ণতার উপর। সেকেন্ড পয়েন্ট দাঁড়াচ্ছে বস্তুর পৃষ্ঠতলটা কেমন, পৃষ্ঠতলের প্রকৃতির উপর, পৃষ্ঠতলের প্রকৃতির উপর। একটা কথা মনে রাখতে হবে, পৃষ্ঠতলের প্রকৃতি যদি আলাদা হয়, মানে পৃষ্ঠতল যদি আলাদা হয়, তাহলে কিন্তু তাপের গ্রহণ বা বর্জনও আলাদা হবে। দুটো জিনিসের উপর নির্ভর করে, বস্তুর উষ্ণতার উপর আর পৃষ্ঠতলের প্রকৃতির উপর। প্রভেস্টের তাপ বিনিময় নীতি, বা যখন পরীক্ষায় তোকে দেবে বিবৃতিটা লিখতে, তখন সবকটা পয়েন্ট তোকে এখানে মেনশন করতে হবে, প্রত্যেকটা পয়েন্ট মেনশন করতে হবে। তাহলে আমি এটা পয়েন্ট করে বললাম যাতে মনে থাকে। প্রথম পয়েন্টে মনে রাখতে হবে কি, এখানে যে কোনো উষ্ণতাতে তাপের বিনিময় ঘটে, উষ্ণতা মনে রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে যে পারিপার্শ্বিকের উপর ডিপেন্ড করে না তাপের বিনিময়। 3 নম্বর কার কার উপর ডিপেন্ড করে, কার কার উপর ডিপেন্ড করে, বস্তুর উষ্ণতার উপর, পৃষ্ঠতলের প্রকৃতির উপর। এখানে কোনো কোশ্চেন থাকলে কর। বল। পৃষ্ঠতলের প্রকৃতি বলতে? পৃষ্ঠতলের প্রকৃতি পৃষ্ঠতলের প্রকৃতি বলতে? হ্যাঁ হ্যাঁ, পৃষ্ঠতলের প্রকৃতি বলতে এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে, যে পৃষ্ঠতলটার আকার কেমন হবে, এটা 1 নাম্বার 1। 2 নাম্বার, পৃষ্ঠতল কি দিয়ে তৈরি হবে তার উপর ডিপেন্ড করে। তুই লক্ষ্য করে দেখবি খুব শীতে কুকুর বিড়াল বা যে কোনো এনিম্যালস যারা রাস্তাঘাটে থাকে, ওরা দেখবি নিজেকে, বিশেষ করে বিড়াল তো ওইভাবেই শোয়, একদম গোল করে পেঁচিয়ে শোয়। দেখবি বিড়ালের শোয়াটা একবার লক্ষ্য করবি, এরকম গোল করে পেঁচিয়ে শোবে। একদম গোল করে, মানে একদম কার্ল হয়ে যায়, পুরো একটা গোল করে পেঁচিয়ে শোয়। সোজা টান টান হয়তো শুতে পারতো, ওইভাবে শোয় না। তা এইভাবে শুলে কি সুবিধা বা কি অসুবিধা আছে বিড়ালটার বা কুকুরটার বলতো? ক্ষেত্রফল কমে যাচ্ছে। একদম ঠিক। তাহলে বিড়াল বা কুকুর যদি এইভাবে শোয়, তাহলে ওর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমে যাবে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমে গেলে ও কম তাপ বাইরে বর্জন করবে, ফলে ও বেশি গরম থাকবে। তো এটাই কারণ, যে পৃষ্ঠতলের উপরে কতটা তাপ বিকিরণ করছে সেটা ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে এটুকু বুঝতে পেরেছিস? তার মানে বল। উপাদানের উপরে করে নির্ভর, কার মানে উপরে? বস্তুর উপাদানের উপরে নির্ভর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপাদানের মানে ওই উপরেও নির্ভর করবে, রাইট, উপাদানের উপরেও নির্ভর করবে। উপাদানের উপরে কিভাবে নির্ভর করে সেটা আমি এখন সামনে আসছি। হুম উপাদানের উপরেও নির্ভর করবে। আচ্ছা, তাহলে এইবার পরের টপিকে চলে যাই। এখানে দুটো খুব শক্তপোক্ত সংজ্ঞা আমাদের পড়তে হবে, বেশ শক্তপোক্ত সংজ্ঞা। তো সংজ্ঞাটা এরকম। প্রথম যে সংজ্ঞাটা আমরা পড়বো সেটা হলো বিকিরণ ক্ষমতা। এটা খুব মন দিয়ে শুনবি, অনেক বড় সংজ্ঞা এটা। বিকিরণ ক্ষমতা, বিকিরণ ক্ষমতা, বিকিরণ ক্ষমতা। তো বিকিরণ ক্ষমতা বলতে কি বোঝায়, অনেক কিছু ভেঙে চুরে বলবো এর মধ্যে, কিন্তু পয়েন্ট গুলো আগে প্রথমে মনে রাখ। এই যে সংজ্ঞাটা আমি দেব, এই সংজ্ঞায় সামনে কি কি পয়েন্ট আসতে চলেছে, তাহলে পয়েন্টস বলে আমি পাশে লিখে নিই, তাহলে আমার সংজ্ঞা দেওয়া সুবিধা হবে। পয়েন্টস কি কি সম্পর্কে আমি এটাই বলবো। প্রথম পয়েন্ট যেটা থাকবে সেটা হলো উষ্ণতার কথা এখানে আমি উল্লেখ করব। উষ্ণতা এখানে খুব ইম্পর্টেন্ট, উষ্ণতা। 2 নাম্বার পয়েন্ট এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো বস্তু সম্পর্কে বলা হবে, বস্তু। 3 নাম্বার পয়েন্ট সময় সম্পর্কে বলা হবে, সময়। 4 নাম্বার ক্ষেত্রফল, 4 নাম্বার ক্ষেত্রফল। 5 নাম্বার হলো কোনো তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ। এই 5টা পয়েন্ট দিয়ে আমি সংজ্ঞাটা বানাবো। কোনো তরঙ্গ
দৈর্ঘ্যের বিকিরণ, তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ। খুব মন দিয়ে শুনবি এবার। আমরা এই যে বিকিরণ ক্ষমতা, সেটার সংজ্ঞা আমরা দিই বা এটাকে আমরা ডিফাইন করি আদর্শ কৃষ্ণ বস্তুর সাপেক্ষে। তাহলে কার সাপেক্ষে আমরা এটাকে ডিফাইন করি? আদর্শ কৃষ্ণ বস্তুর সাপেক্ষে। তাহলে আমি দুটো বস্তু নিলাম, এটা নর্মাল একটা বডি, আর এখানে সেম সাইজের আর একটা কৃষ্ণ বস্তু আছে। এর উষ্ণতা ক্যাপিটাল টি কেলভিন, এর উষ্ণতাও ধরলাম ক্যাপিটাল টি কেলভিন। তাহলে আমি দুটো বস্তু নিয়েছি, একটা এমনি নর্মাল যে কোনো বস্তু, এটা এটা যে কোনো বস্তু, যে কোনো বস্তু, আর সাইডে যেটা নিয়েছি সেটা হলো আদর্শ কৃষ্ণ বস্তু, আদর্শ কৃষ্ণ বস্তু। এই দুটোকে কম্পেয়ার করব। এই দুটোর কি কম্পেয়ার করব সেটা তোকে বুঝতে হবে। প্রথমে যে কোনো বস্তু সম্পর্কে বলি। সংজ্ঞার শুরুতে বলা হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় বা নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে নির্দিষ্ট উষ্ণতায়, আমি প্রথম পয়েন্ট যেটা লিখেছিলাম সেটা সম্পর্কে বলা হয়ে গেল। নির্দিষ্ট উষ্ণতায় কোনো বস্তুর, তাহলে এবার বস্তু সম্পর্কে বলছি, কোনো বস্তুর, এবার সময় সম্পর্কে বলবো, একক সময়ে, কোনো বস্তুর একক সময়ে। এবার ক্ষেত্রফল সম্পর্কে বলবো, একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের যে বিকিরণ ঘটায়, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের যে বিকিরণ ঘটায়। তাহলে বিকিরণ ঘটায় পর্যন্ত বলে এবার থামবো, বা হ্যাঁ ঠিক আছে, এবার থামবো, থেমে এবং দেবো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যা যা লিখলাম, আমি কার সম্পর্কে লিখলাম? এই বস্তুটার সম্পর্কে লিখলাম, যে এই বস্তুটা বাইরে তাপ বিকিরণ করছে, কিন্তু তার কিছু শর্ত আছে। শর্তটা কি? বস্তু যখন বাইরে তাপ বিকিরণ করছে তখন এর উষ্ণতা কি নির্দিষ্ট, তখন এর উষ্ণতা নির্দিষ্ট। তারপর এটার সময়, কতটুকু সময় বিকিরণ করছে একক সময়ে, কতটুকু ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলে। একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, যে কোনো তরঙ্গ দৈর্ঘ্য নয় কিন্তু, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের যে বিকিরণ ঘটায় সেটার সঙ্গে এবার আমি আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণকে কম্পেয়ার করব। আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণটাও একই উষ্ণতায় হতে হবে। তাই এবং দিয়ে লেখা শুরু করব, এবং একই উষ্ণতায়, এবং একই উষ্ণতায়, সব একই হবে, শুধু কোনো বস্তুর জায়গায় কি লিখে নেব? আদর্শ কৃষ্ণ বস্তুর, আদর্শ কৃষ্ণ বস্তুর একক সময়ে, একক সময়ে একক ক্ষেত্রফলে, একক সময়ে একক ক্ষেত্রফলে ওই তরঙ্গ দৈর্ঘ্যের, একক ক্ষেত্রফলে ওই তরঙ্গ, দেখ অনেক রকম তরঙ্গ দৈর্ঘ্য হয়, কিন্তু আমরা এখানে একটা স্পেসিফিক তরঙ্গ দৈর্ঘ্যের জন্য শক্তিটাকে বিবেচনা করছি। তাহলে ওই তরঙ্গ দৈর্ঘ্যের, ওই তরঙ্গ দৈর্ঘ্যের যে বিকিরণ ঘটায়, এবার বুঝতেই পারছিস, এবার অনুপাতের কথা বলবো, যে বিকিরণ ঘটায় তাদের অনুপাত, যে বিকিরণ ঘটায় তাদের
অনুপাত, তাদের অনুপাতকে বিকিরণ ক্ষমতা বলে। তাদের অনুপাতকে বিকিরণ ক্ষমতা বলে। বিকিরণ ক্ষমতা দুটো বিকিরণের অনুপাত। কার কার অনুপাত? একটা যে কোনো বস্তু তার সঙ্গে আদর্শ কৃষ্ণ বস্তু, বিকিরণ ক্ষমতা বলে। এটাকে লেখার সময় কিভাবে লিখব? স্মল ই সাফিক্সে ল্যামডা, বিকিরণ ক্ষমতাকে এইভাবে লেখা হয় স্মল ই সাফিক্সে ল্যামডা ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ই সাফিক্সে ল্যামডা ডিভাইডেড বাই ক্যাপিটাল ই সাফিক্সে 0। তাহলে কথা বোঝা গেল? কথা বোঝা গেল? যা বললাম এতক্ষণ পর্যন্ত সংজ্ঞাটা কিন্তু বেশ বড়, একটু মন দিয়ে দেখতে হবে। যেখানে দুটো জিনিসের অনুপাত কি কি পয়েন্ট আকারে আমি মনে রাখবো, কি কি পয়েন্ট আকারে আমি মনে রাখবো। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বস্তুর একক সময়ে একক ক্ষেত্রফলে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের যে বিকিরণ ঘটায়, এবং একই উষ্ণতায় আদর্শ কৃষ্ণ বস্তুর একক সময়ে একক ক্ষেত্রফলে ওই তরঙ্গদৈর্ঘ্যের যে বিকিরণ ঘটায় তাদের অনুপাতকে বিকিরণ ক্ষমতা বলে। এখানে ঘটায় না লিখে ঘটে লিখে দিই, সেন্টেন্সটা তাহলে শুনতে ভালো লাগবে। ঘটে লিখে দিই, বিকিরণ ঘটে, বিকিরণ ঘটে। খুব ল্যাপটপ হ্যাং করছে, মানে লিখতে গেলে বারবার বেঁধে বেঁধে যাচ্ছে। ঘটে, এখানেও ঘটে শব্দটা বলবি তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাদের বিকিরণ ক্ষমতা বলে। তা খুব বড় একটা ডেফিনেশন, কোনো কিছু বুঝতে না পারলে প্রশ্ন কর, বোঝাচ্ছি তাহলে। এই পয়েন্ট যখন বাড়িতে সংজ্ঞা মুখস্থ করবি এই পয়েন্ট গুলো মাথায় রাখবে, এই সংজ্ঞাটার মধ্যে এতগুলো পয়েন্ট আছে, এদের এদের অনুপাতের কথা এখানে বলেছে। আর এই রিলেশনটা জানতেই হবে। বল, বুঝতে না পারলে বল। বুঝতে পেরেছিস? তাহলে যদি তোকে প্রশ্ন করে এরকম যে কোন পদার্থের বিকিরণ ক্ষমতা কোন কোন 5টা জিনিসের উপর নির্ভর করে, তখন তুই অ্যান্সার কি করবি? তো 5টা পয়েন্ট বলে দেবো। 5টা পয়েন্ট বলে দেব। যে উষ্ণতা, বস্তুর প্রকৃতি, তখন বলে দেব বস্তুর প্রকৃতি, তারপরে সময়, ক্ষেত্রফল, কোন তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। তাহলে এটা বস্তুর প্রকৃতি মনে রাখবি, এটা বস্তুর প্রকৃতি। তাহলে যদি বেশি সময় ধরে হয় তাহলে বিকিরণ বেশি করবে, মানে বেশি শক্তি বিকিরিত হবে। কিন্তু এটা যদি আমি ক্ষমতার সাপেক্ষে বলছি, ক্ষমতা একটা কনস্ট্যান্ট টার্ম হবে, এবার সেই টার্মটা এক্সপ্লেন করার জন্য আমরা সময় আর ক্ষেত্রফলটাকে একক নিলাম। তাহলে খুব স্বাভাবিকভাবে সময় যদি বেশি হয় বিকিরিত শক্তির পরিমাণ বেশি হবে, ক্ষেত্রফল যদি বেশি হয় বিকিরিত শক্তির পরিমাণ বেশি হবে। এবার একইভাবে আমরা শোষণ ক্ষমতা করব। শোষণ ক্ষমতা এবার করব। শোষণ ক্ষমতা, শোষণ ক্ষমতার গল্পটা একটু আলাদা। এখানে কোনো বস্তু আছে, সেই বস্তুর উপর বাইরে থেকে তাপ এসে পড়বে, এবার ওই ওই বস্তু একক সময় একক ক্ষেত্রফলে ওই তাপের যতটুকু শোষণ করতে পারে সেই ভগ্নাংশটাকে আমরা বলি শোষণ ক্ষমতা। এটাই লিখবো, নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায় কোনো বস্তুর ওপর প্রতি সেকেন্ডে, এখানে ক্ষেত্রফল মেনশন করার দরকার নেই, প্রতি সেকেন্ডে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের যে বিকিরণ আপতিত হয়,
যে বিকিরণ আপতিত হয় কমা দিয়ে তার যে ভগ্নাংশ বস্তু দ্বারা প্রতি সেকেন্ডে শোষিত হয়, বস্তু দ্বারা প্রতি সেকেন্ডে শোষিত হয় তাকে ওই উষ্ণতায় ওই তরঙ্গ দৈর্ঘ্যের, খুব টেকনিক্যাল সংজ্ঞা, একটা কিচ্ছু বাদ দেওয়া যাবে না, তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা কিরকম দাঁড়ালো, তার যে ভগ্নাংশ বস্তু দ্বারা প্রতি সেকেন্ডে শোষিত হয় তাকে ওই উষ্ণতায় ওই তরঙ্গ দৈর্ঘ্যের শোষণ ক্ষমতা বলে। এইবার তো লিখিত মানে থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসবে, সেখানে এরকম সংজ্ঞা কিন্তু দিতে পারে। শোষণ ক্ষমতাকে তাহলে আমরা কিভাবে লিখব, এটাকে a সাফিক্সে ল্যামডা দিয়ে লেখা হয়, a সাফিক্সে ল্যামডা ইজ ইকুয়াল টু q1 ডিভাইডেড বাই q2। q2 কি জিনিস, q2 হলো যে পরিমাণ শক্তি আপতিত হচ্ছে তার হার, আর q1 হলো যে পরিমাণ শক্তি শোষিত হচ্ছে তার হার। তাহলে এটা একটু পাশে মেনশন করে দিই, q1 মানে বস্তু কর্তৃক হ্যাং করছে কেন? বস্তু ক্ষমতা গেল ওটা হ্যাঁ কোনটা বল? সংজ্ঞায় তরঙ্গ দৈর্ঘ্যের শোষণ ক্ষমতা লিখেছে, বস্তু হবে না? প্রতি সেকেন্ডে শোষিত হয় তাকে ওই উষ্ণতায় ওই তরঙ্গ দৈর্ঘ্যটা থাকতেই হবে, তুই তারপরে বস্তু অ্যাড করে দিতে পারিস। বস্তুর দেখ, একটা বস্তু অনেক রকম তরঙ্গ দৈর্ঘ্য এক শোষণ করতে পারে, এই সংজ্ঞাটা দেওয়া হচ্ছে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য। কিন্তু আমার এদিকে ল্যাপটপ হ্যাং করে গেছে, কার্সার দেখাচ্ছে না, এই যে এসছে আবার কার্সার, ঠিক আছে। তাহলে ওই তরঙ্গ দৈর্ঘ্যের তুই চাইলে এখানে বস্তু অ্যাড করে দিতে পারিস, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য রাখতেই হবে। তাহলে এটা বস্তু কর্তৃক শোষিত তাপ কিন্তু না, শুধু তাপের হার, কারণ হার কথাটা বলছি সংজ্ঞাতে একক সেকেন্ড দেওয়া আছে, আর এটা হলো বস্তুর ওপর আপতিত শক্তির হার, বস্তুর ওপর আপতিত শক্তির হার। এরকম করছিলাম, শক্তির হার, ব্যাস, এখান থেকেই ফর্মুলাটা মনে রাখবে। লিখে নে সবাই। এবার নেক্সট টপিকে চলে যাব, যেটা সবাই পড়েছিস, যে সবুজ ঘর বা গ্রিন হাউস কিভাবে কাজ করে। গ্রিন হাউস এফেক্ট কিভাবে কাজ করে, সবার লেখা হয়ে গেলে বলবি, নেক্সট পেজে চলে যাবো। সবার লেখা হয়ে গেছে, ঠিক আছে, তাহলে নেক্সট পেজে যাই এবার। আজকে ল্যাপটপ খুবই স্লো কাজ করছে। ঠিক আছে, তোমার ল্যাপটপে কিসের প্রসেসর? ল্যাপটপে ইন্টেলের i5, এটা অনেক বছর পুরনো তো, 10 বছর 11 বছর আগের।
এখনো যে কাজ করছে এটাই ওকে ধন্যবাদ দিতে হবে। তাহলে নেক্সট টপিকে চলে আসি এবার, গ্রিন হাউস। খুব সহজ জিনিস, ক্লাস 10-এ পড়েছিস যেটা, ওই পরিবেশের জন্য ভাবনা ওটাই আছে, আর কিছু নতুন নেই এখানে। গ্রিন হাউস, গ্রিন হাউস। তাহলে গ্রিন হাউসের কনসেপ্ট এখানে আর আমি লেখাবো না, আমি জাস্ট আসল কথাটা বলে দিই যে একটা কাচের ঘর যদি আমি ধরি, যে একটা কাচের ঘর, সেই কাচের মধ্যে দিয়ে, সেই কাচের মধ্যে দিয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আইআর রে এন্টার করতে পারে, তাই তো? কাচের মধ্যে দিয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের, কম তরঙ্গ দৈর্ঘ্যের, কম তরঙ্গ দৈর্ঘ্যের আইআর রে এন্টার করতে পারে। তো এবার এর ভেতরে রিফ্লেকশনের পর সেটা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আইআর রেতে পরিণত হয়। তখন বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আইআর রে আর এটা ভেদ করে যেতে পারে না, এটা এর মধ্যেই বারবার বারবার কি হয়, রিফ্লেক্ট হতে থাকে, এর মধ্যেই বারবার রিফ্লেক্ট হতে থাকে। তাহলে কম তরঙ্গ দৈর্ঘ্যের আইআর রে প্রবেশ করে, প্রবেশ করে, কিন্তু কিন্তু বেশি তরঙ্গ দৈর্ঘ্যের, বেশি তরঙ্গ দৈর্ঘ্যের, তরঙ্গ দৈর্ঘ্যের আইআর রে, আইআর রে কাচ ভেদ করে বাইরে যেতে পারে না, কাচ ভেদ করে বাইরে যেতে পারে না, বাইরে যেতে পারে না। তার ফলে কি হয়, কাচের ঘরের ভেতরে থাকা পরিবেশের উষ্ণতা, কাচের ঘরের ভেতরে থাকা পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পায়। পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পায়, এটাকে গ্রিন হাউস এফেক্ট বলে। কি কি কাজে লাগে এটাকে সব জানিস। এমনকি দেখবি যে কোনো বাড়িতে কাচের ঘরে যদি কাচের জানলা বেশি থাকে, সেই ঘর খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, কারণ ওই কাচের মধ্যে দিয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আইআর রে প্রবেশ করে, কিন্তু ঘরের মধ্যে রিফ্লেক্টেড হওয়ার পর ওটা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আইআর রে তে পরিণত হয়, ওটা আর কাচ ভেদ করে বাইরে যেতে পারে না। ব্যাস, খুব সিম্পল কনসেপ্ট। ব্যাস, এবার আমি পরের টপিকে আসবো, এটা সবাই আশা করি বুঝতে পেরেছি, সহজ জিনিস। পরের টপিক এবার যেটা আমরা পড়বো সেটা হলো যে কোনো বস্তু কেমন তাপ শোষণ করতে পারে বা বর্জন করতে পারে সেটা সম্পর্কে বলবো। একটু দাঁড়া, একটা ফোন এসছে, ফোনটা ধরে নি। হ্যাঁ, হ্যালো। না না, কর, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পড়াচ্ছি, কর। ঠিক আছে, এবার আহ, পরের টপিকে চলে আসি। পরের টপিক পড়াবো যে কোনো বস্তু উম, যে উত্তম শোষক যারা হয় তারাই আবার উত্তম বিকিরক হয়, সেটা সম্পর্কে বলবো। তা তোদের সামনে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, তোরা বলার চেষ্টা করবি। যে আমি হেডিংটা আমি করে নিই, হেডিংটা হলো উত্তম শোষকই তাপের উত্তম বিকিরক। উত্তম শোষক, শোষক মানে আমার ভাবিস না যে শোষণ পীড়ন ওইসব নয়, অ্যাবজর্ব করা। তাহলে উত্তম
শোষকই হলো তাপের উত্তম বিকিরক। বিকিরক ইংলিশটা মনে রাখবি। শোষককে অ্যাবজর্বার বলে, মানে যে গুড। এত হ্যাং করার কারণটা কি? বাড়ি পড়ছে বারবার। তাহলে যে ভালো অ্যাবজর্বার, যে ভালো অ্যাবজর্বার সেই ভালো সেই ভালো রেডিয়েটর, সেই ভালো রেডিয়েটর। তাহলে এটা সম্পর্কে এখন বলবো। তা ধর এরকম বললাম যে আমাদের কাছে দুটো বস্তু আছে। একটা কালো রঙের বস্তু সেম সাইজের, আর একটা ধর পলিশড বস্তু আছে। এটা ধরলাম হলুদ রঙের বস্তু। কার্সার আবার কাজ করছে না, ওয়েট কর, একটু ধীরে ধীরে হবে আজকে, আজকে খুব হ্যাং করছে কম্পিউটার। তার একটা ধর এরকম বস্তু আছে। তো দুটো বস্তুর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো এই বস্তুটার বাইরের আবরণটা পুরোপুরি ডার্ক কালার, মানে ব্ল্যাক কালার, কালো রঙের করা আছে, এটা কালো বর্ণের। আর এর বাইরের তলটা মসৃণ করা আছে, এর বাইরের তলটা মসৃণ করা আছে। এবার দুজনকে কিছুক্ষণ রোদে রেখে দিলাম, মানে একই তাপ দেওয়া হচ্ছে বোঝানোর জন্য। তোদের কাছে প্রশ্ন, এই দুটি বস্তুর মধ্যে কার উষ্ণতা বেশি হবে? এই দুটি বস্তুর মধ্যে কালোটার মনে হয়। আচ্ছা, শুভজিৎ বলছে কালোটার। এই দুটি বস্তুর মধ্যে কার উষ্ণতা বেশি হবে? দুজনের কিন্তু প্রাথমিক উষ্ণতা একই ছিল, এরও টি কেলভিন, এরও টি কেলভিন। এই দুটি বস্তুর মধ্যে কার উষ্ণতা বেশি হবে? কালোটা। কালোটার হবে। সবাই কালোই বলবে আশা করি, উষ্ণতা বেশি হবে। কিন্তু অ্যান্সার হবে দুটোরই উষ্ণতা সমান হবে, দুটোরই উষ্ণতা সমান হবে। এখন আমরা কারণ খুঁজবো যে দুটোর উষ্ণতা কেন সমান হবে। দেখ, কালোর ক্ষেত্রে যেটা মেন পয়েন্ট, সেটা কালোর ক্ষেত্রেও বলবো, এখানে আমি মসৃণ বস্তুটার ক্ষেত্রেও বলবো। তা কালোর ক্ষেত্রে যেটা মেন পয়েন্ট, কালো বস্তু তাপের উত্তম শোষক। এর যতটা তাপ শোষণ করে ঠিক ততটাই তাপ বাইরে বিকিরণ করে দেয়। তাহলে কালো বস্তুটি যতটা তাপ শোষণ করে, যতটা তাপ শোষণ করে ঠিক ততটাই বাইরে বিকিরণ করে। তাহলে ওর মধ্যে কি কিছু স্টোর হলো? না। হলো না, বিকিরণ করে। তাহলে ওর উষ্ণতা একই থাকছে, কারণ যা শোষণ করছে তাই বাইরে বর্জন করে দিচ্ছে। কিন্তু এই যে মসৃণটা এ কিছু তাপকে ভেতরে ঢুকতেই দেবে না, এই তাপটাকে বাইরের তল থেকেই রিফ্লেক্ট করে কি করবে? পাঠিয়ে দেবে। এ যে তাপ আসবে তাকে ওখান থেকেই রিফ্লেক্ট করে পাঠিয়ে দেবে। রিফ্লেক্ট করে পাঠিয়ে দেবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি যে মসৃণ বস্তু ভালো রিফ্লেক্টার, মানে প্রতিফলক, ভালো রিফ্লেক্টর হিসাবে কাজ করে, রিফ্লেক্টর হিসাবে কাজ করে। ভালো রিফ্লেক্টর মানে ওর উপর যে পরিমাণ তাপ এসে পড়বে তার পুরোটাই বাইরে বেরিয়ে যাবে, মানে বিকিরিত হবে, কোনোটাই এর ভেতরে আর প্রবেশ করতে পারবে না। তাই এখান থেকে সিদ্ধান্তে আসা যায় যে a good absorber is also a good radiator.
যে শোষক সে ভালো বিকিরক, এই জন্যই দুটোর উষ্ণতা সমান থাকলো। তাহলে এই ক্ষেত্রে এ ভালো শোষক হয়েছে বলে বাইরে সব তাপ বিকিরণ করে দিল, এই ক্ষেত্রে এ তাপ শোষণই করলো না, পুরোটাকেই বাইরে রিফ্লেক্ট করে দিল। রিফ্লেক্টরের বাংলা হবে প্রতিফলক। আশা করি বুঝতে পেরেছিস। তাহলে নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিক পড়বো এবার আমরা কার্শফের সূত্র। তা কার্শফের সূত্র পড়ার আগে একটু আদর্শ কৃষ্ণ বস্তু সম্পর্কে জেনে নেব। যদি কারোর কোনো ডাউট থাকে প্রশ্ন করতে পারিস। কোনো ডাউট আছে? কোনো ডাউট থাকলে প্রশ্ন করতে পারিস। আচ্ছা, কেউ কিছু প্রশ্ন করছিস না, তাহলে আমি পরের টপিকে চলে যাই। পরের টপিক হলো কৃষ্ণ বস্তু। কৃষ্ণ বস্তু কি? কৃষ্ণ বস্তু, এটা থেকে এখন যেহেতু সামনে পরীক্ষা, বেশি টাইম আর আমাদের হাতে নেই, তো এটাতে ডিটেলসে অনেক বলার কিছু ছিল, এটা সম্পর্কে বলতে গেলে আজকে পুরোটা এটা নিয়েই বলতে হবে, আমাদের বইতেও নেই, তো ওটাতে আমি ডিটেলসে ঢুকছি না। শুধু যতটুকু আমাদের অঙ্ক পারপাস দরকার, যতটুকু এর বিষয় সম্পর্কে জানতে হবে সেটুকুই বলবো। তা কৃষ্ণ বস্তু সম্পর্কে একটা কথা মনে রাখবি, যে এর ওপর যে শক্তি বা তাপ এসে আপতিত হয়, এ প্রায় তার সবটাকেই শোষণ করে নেয়। তাহলে কোনো বস্তু কোনো বস্তু তার উপর আপতিত, কোনো বস্তু তার উপর আপতিত সকল প্রকার বিকিরণকে শোষণ করলে তাকে কৃষ্ণ বস্তু বলে। কৃষ্ণ বস্তু বলে। তাহলে একটা কৃষ্ণ বস্তু বলতে সাধারণত বোঝায় ওর উপর যা শক্তি এসে পড়বে ও পুরোপুরি সেটাকে কি করবে? শোষণ করবে। এখন ও পুরোপুরি যদি সেটাকে শোষণ করে, তাহলে ওর তাপ বিকিরণ ক্ষমতা E = কত হওয়া উচিত? একটা আদর্শ কৃষ্ণ বস্তুর E এর মান হওয়া উচিত 1। কিন্তু বাস্তবে আদর্শ কৃষ্ণ বস্তু দেখা যায় না, বাস্তবে সবাই 98% 96% এফিশিয়েন্ট হয়, কিন্তু আদর্শ যদি হতো তাহলে 1 পেতাম, মানে 100% আদর্শ কৃষ্ণ বস্তু। যেখানে এটুকুই থাক, বাকিটা আমি বই থেকে পড়তে বলবো, দাগিয়ে দেবো বই থেকে কোথায় পড়তে হবে। এবার নেক্সট টপিকে চলে আসি কৃষ্ণ বস্তুর পরে, সেটা হলো কার্শফের সূত্র। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কার্শফের সূত্র। হেডিং করি, কালো রঙের বস্তুগুলো কি কৃষ্ণ বস্তু সব? একটা কালো রঙের বস্তু কৃষ্ণ বস্তুর মতো আচরণ করে, কিন্তু পুরোপুরি কৃষ্ণ বস্তু নয়। কৃষ্ণ বস্তুকে বানানো যেতে পারে। যেমন ধর কোনো কিছুর মধ্যে ভূষকালি দিয়ে লেপে দেওয়া হলো, তাহলে সেই ভূষকালিটা কিন্তু কৃষ্ণ বস্তুর মতো কাজ করে। এটা দিয়ে একটা কৃষ্ণ বস্তু আছে, তোরা বইতে দেখবি, ফেরিস ব্ল্যাক বডি। তার ভেতরে ভূষকালি দেওয়া হয়েছে, এমন ভাবে ওটাকে ডিজাইন করা হয়েছে যে ওর মধ্যে যে পরিমাণ তাপশক্তি ঢুকবে তা সহজে বেরোতে পারবে না। এটাকে আমরা কৃষ্ণ বস্তু বলতে পারি। আচ্ছা, তাহলে নেক্সট টপিকে আসি, কার্শফের সূত্র। এখন যে সূত্রগুলো আমি বলবো, এর আগে তো প্রোভেস্টের তাপ বিনিময় নীতি বলেছি, এখন কার্শফের সূত্র বলবো, এরপরে স্টিফানের সূত্র বলবো, স্টিফান বোলজম্যানের সূত্র বলবো, নিউটনের সূত্র বলবো, আর ওয়াইনের সূত্র বলবো। এই কটা সূত্রের মধ্যে শিওর থাক পরীক্ষায় একটা আসবেই। তাহলে এখন বলবো কার্শফের সূত্র।
কারশফের সূত্র। কারশফ তোদের ক্লাস 12এও পড়তে হবে। কারশফকে ইংলিশে অনেকে কিরচফস বলে, কারণ এর বানানটা ঠিক ওরকম, KIRCFF তো অনেকে কিরচফস ল বলে। এর কারেন্টে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, যে অনেক কমপ্লিকেটেড সার্কিট থাকলে ওহমের সূত্র দিয়ে সলভ করা খুব কঠিন হয়ে যায়, সেগুলোকে আবার কারশফের সূত্র দিয়ে খুব সহজে সলভ করা যায়। তাহলে এই যে কারশফের সূত্র, এটা থেকে আমরা কি কি জানবো, এই সূত্র থেকে আমরা কি কি পড়বো? এখান থেকে আমরা কোনো বস্তুর বিকিরণ ক্ষমতা মানে ই ল্যামডা ও শোষণ ক্ষমতা এ ল্যামডা এর মধ্যে সম্পর্ক দেখব। তাহলে ই ল্যামডা আর এ ল্যামডার মধ্যে সম্পর্ক কোন সূত্র থেকে জানা যায়? কারশফের সূত্র থেকে জানা যায়। কিন্তু এই সূত্র দেওয়ার সময় খুব সেনসিটিভ সূত্র, কিছু কিছু টার্ম তোকে মাথায় রাখতে হবে, যেগুলো কোনোভাবেই মিস করা যাবে না। কি কি টার্ম এখানে মাথায় রাখতে হবে? দুটো কথা বলবো। এক হলো উষ্ণতা, এখানে ক্ষেত্রফল নেই। 1 নাম্বার মনে রাখতে হবে উষ্ণতা, 2 নাম্বার মনে রাখতে হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল তো নেই। 2 নাম্বার তরঙ্গ দৈর্ঘ্য। এখানে ক্ষেত্রফলের উপর নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সূত্রটা কি দাঁড়াবে? সূত্রটা বলছে ক্যাপিটাল ই, আমি লিখে নিই আগে, ক্যাপিটাল ই ল্যামডা ইজ ইকুয়াল টু ই ল্যামডা বাই এ ল্যামডা। আগে ফর্মুলাটা লিখে নিলাম, বোঝাতে সুবিধা হবে। আমি একটা বস্তু ধরলাম, সেই বস্তুর নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ই ল্যামডা মানে কি? বিকিরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতার অনুপাত একটা জিনিসের সঙ্গে সমান হয়েছে। তাহলে কার সঙ্গে এটা সমান হয়েছে? তাহলে বিকিরণ ক্ষমতা শোষণ ক্ষমতার অনুপাত কার সঙ্গে সমান হয়েছে? ক্যাপিটাল ই দিয়ে আমি লিখেছি, এটা হলো কোনো কৃষ্ণ বস্তুর বিকিরণ। তাহলে ওই উষ্ণতায় ওই তরঙ্গ দৈর্ঘ্যের কৃষ্ণ বস্তুর বিকিরণ। তাহলে আমি আর পুরোটা বিবৃতি লিখছি না, তোরা বানিয়েই বলতে পারবি। বিবৃতি বলার সময় কি বলবো? প্রথমে উষ্ণতাকে ফিক্সড রাখবো, তাই তো? প্রথমে উষ্ণতাকে ফিক্সড রাখবো, এই যে। তাহলে এইটা, এই যে উষ্ণতাকে ফিক্সড রাখলাম, তাহলে বলবো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের কোনো বস্তু, বা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বলার আগে বস্তু বলে নে, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বস্তুর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের শোষণ ক্ষমতা ও বিকিরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতার অনুপাত ওই একই উষ্ণতায় একই তরঙ্গ দৈর্ঘ্যের কৃষ্ণ বস্তুর বিকিরণের সঙ্গে সমান হয়। এটাই হলো ই ল্যামডা আর এ ল্যামডার মধ্যে সম্পর্ক। বুঝতে পেরেছিস? তাহলে কারশফের সূত্র থেকে কি জানলাম? শোষণ ক্ষমতা আর বিকিরণ ক্ষমতার মধ্যে সম্পর্ক জানলাম। এখান থেকেও বলে দেওয়া যায় যে যেটা উত্তম বিকিরক সেটা উত্তম শোষক। কারণ ই ল্যামডা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, ওটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ই ল্যামডার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। এবার এই সূত্র থেকে কিছু অ্যান্সার করা যায়। দেখবি কোনো বস্তুকে উত্তপ্ত করতে থাকলে তার কালার চেঞ্জ হতে থাকে। এখন উষ্ণতার উপর বস্তুর কালার কিভাবে ডিপেন্ড করে? মোটামুটি যখন হালকা লাল রং হবে তখন বস্তুর উষ্ণতা 500 ডিগ্রির কাছাকাছি থাকে, মোটামুটি ধর 525 ডিগ্রি সেলসিয়াস। যখন উজ্জ্বল লাল হবে তখন উষ্ণতা আরো বেড়ে যাবে, 900 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। ঠিক একইভাবে
যখন কমলা বা হলুদ বর্ণ হবে তখন 1200°C হবে। তাহলে কমলাতে 1000 ধরা যায়, কমলাতে 1000°C, আর হলুদে 1200°C। তা যে কোনো বস্তুকে গরম করতে থাকলে কালার চেঞ্জের এই প্রসেসটা মনে রাখবি, যে প্রথমে কালার হয়, যে কোনো বস্তুকে গরম করা শুরু করলে প্রথমে এর কালার হবে অরেঞ্জ, তারপর হবে ইয়েলো হলুদ, তারপর গ্রিন হবে, ব্লু হবে, লাস্টে ভায়োলেট হবে, তাহলে এটা আমি যে সিকোয়েন্সটা লিখলাম, এটা কি কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে থাকলে, তাহলে যত আমি এদিকে যাব তত উষ্ণতা বৃদ্ধি পেতে থাকবে, উষ্ণতার বৃদ্ধি, উষ্ণতা বাড়াতে থাকলে বস্তু থেকে কালারও কিন্তু আলাদা আলাদা আসবে। কার সবে সূত্রে তোকে পরীক্ষায় দিলে শুধু বিবৃতি দেবে, এখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা খুবই কম। এবার আসি পরের টপিক, সেটা হলো স্টিফানের সূত্র। স্টিফানের সূত্র এখানে বলবো না, ওটা পরের পেজে বলি, এখানে ধরবেও না। স্টিফানের সূত্র, ঠিক আছে, এটা কিন্তু আজকে পড়াচ্ছি, কালকের মধ্যে একবার পড়ে ফেলবি, চ্যাপ্টারটা খুব একটা সহজ কিন্তু নয়, খুব খটোমটো ব্যাপার আছে এর মধ্যে, কোথায় সময়, কোথায় তরঙ্গদৈর্ঘ্য, কোথায় ক্ষেত্রফল, খুব মন দিয়ে মনে রাখতে হবে। এবার আমরা পড়ব স্টিফানের সূত্র। এই চ্যাপ্টারের পরীক্ষা সামনেই আসবে। এখন সামনে তোদের পরপর 2 সপ্তাহে আমি 2 পরীক্ষা নেব, মানে আর 2 সপ্তাহ বাকি আছে যদিও। আজকে হলো বুধবার, মঙ্গলবারের মধ্যে গ্যাসের গতীয় তত্ত্ব শেষ করব, মঙ্গলবার গ্যাসের গতীয় তত্ত্ব শেষ করব। গ্যাসের গতীয় তত্ত্ব, তাহলে নেক্সট যেদিন যার পড়া থাকবে সেদিন তোরা প্রথম, এরপরে যে এক্সামটা দিবি সেটা হলো তাপ গতিবিদ্যা, তাপগতিবিদ্যা আর গ্যাসের গতীয় তত্ত্ব একসাথে, এটা থেকে পরীক্ষা অনেক নাম্বার আসবে। গ্যাসের গতীয় তত্ত্ব, তারপরে সেকেন্ড এর পরের দিন যে পড়া থাকবে সেই দিন তোরা পরীক্ষা দিবি হিট প্লাস হিট ট্রান্সফার, মানে তাপ সঞ্চালন, এই যে এখন পড়াচ্ছি এগুলো, হিট প্লাস হিট ট্রান্সফার, তাপ আর তাপের সঞ্চালন পরীক্ষা দিবি। আর লাস্ট দিন যে পরীক্ষাটা নেব সেটা আলাদা করে আর নেব না, সেটা ফুল সিলেবাসের উপরে থাকবে, যদি টাইম থাকে মাঝখানে কোনোদিন তাহলে আলাদা হয়তো নেব, আদারওয়াইজ ফুল সিলেবাসের উপরে নেব। তাহলে সামনে এই 3টে পরীক্ষা কিন্তু হবে। যাই হোক, এবার স্টিফানের সূত্রে চলে আসি। স্টিফানের সূত্র থেকে প্রথম কথা কি জানবো, তা স্টিফান বলে যে বিজ্ঞানী, ইনি কৃষ্ণ বস্তু নিয়ে অনেকদিন নাড়াঘাটা করছিলেন, যে এর বিকিরণ তার উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে। তো এটা করতে গিয়ে উনি একটা কনক্লুশনে আসেন, যে কোনো বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। উনি বলেন যে যে কোনো বস্তু প্রতি একক ক্ষেত্রফলে যে শক্তি বিকিরণ করবে সেটার হার তার পরম উষ্ণতার চতুর্থ ঘাতের সমানুপাতিক। তাহলে দেখা যাক, তাহলে উনি বললেন কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে শক্তি বিকিরণের হার
শক্তি বিকিরণের হার বস্তুটির পরম উষ্ণতার চতুর্থ ঘাতের সমানুপাতিক হয়। মাঝখানে টুংটাং করে কিসের আওয়াজ হচ্ছে রে? সমানুপাতিক হয়। তাহলে ক্যাপিটাল ই সমানুপাতিক ক্যাপিটাল টি টু দি পাওয়ার 4। তাহলে ক্যাপিটাল ই সমানুপাতিক যদি টি টু দি পাওয়ার 4 হয়, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটাকে সিগমা বললাম। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4। সিগমাটাকে এখানে বলা হয় স্টিফানস কনস্ট্যান্ট বা স্টিফানের ধ্রুবক। এটাকে বলা হয় স্টিফানের ধ্রুবক। দেখ বুঝতে পারছিস কিনা? স্টিফানের ধ্রুবক এর মানটা পরীক্ষায় দিয়েই দেবে, তাও মুখস্থ রাখবি। এর কোথায় গেল কার্সারটা? এর মানটা মুখস্থ রাখবি, সিগমা ইজ ইকুয়াল টু 5.67 into 10 to the power minus 5 arg second inverse semi inverse 2 Kelvin to the power minus 4। এই সিজিএস এককটা মাথায় রাখবি। আর এসআইতে দিলে কনভার্ট করতে হবে এখানে আর্গটা জুলে আর সেন্টিমিটারটা মিটারে। আর এসআইতেও তাহলে লিখে দিই, এসআইতে করলে 5.67 into 10 to the power minus 8 জুল সেকেন্ড ইনভার্স মিটার ইনভার্স 2 কেলভিন ইনভার্স 4। ভ্যালুটা কিন্তু মুখস্থ রাখবি। এটা স্টিফানের সূত্র গেল। এবার এর পরে আমরা এটা রিলেটেড একটা ফর্মুলা পড়বো, যেটাকে স্টিফান বোলজম্যান ল বলে। সেটা হলো স্টিফান বোলজম্যান ল। স্টিফান বোলজম্যানের সূত্র। তা স্টিফান বোলজম্যান যেটা বলা হয়, স্টিফান তো সাধারণ বস্তুর ক্ষেত্রে মানে যে কোনো বস্তুর ক্ষেত্রে বলেছিলেন। বোলজম্যান স্টিফানের কথাটাকে কৃষ্ণ বস্তুর সঙ্গে অ্যাড করে দেন, কথা সেম থাকবে, কোনো পরিবর্তন নেই কথাতে। উনি শুধু এখানে কৃষ্ণ বস্তু কথাটা অ্যাড করে দেন, তাহলে সেম দাঁড়াবে। উনি শুধু বললেন কোনো আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে, কোনো আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে একই সংজ্ঞা দাঁড়াবে প্রতি একক ক্ষেত্রফলে, শক্তি বিকিরণের হার। ওই একই কথা, যে বস্তুটির পরম উষ্ণতার চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। দেখ তোরা বুঝতে পারলি কিনা ডিফারেন্সটা আগেরটার সঙ্গে এটার? আগেরটা কি ছিল? আগেরটা ছিল যে কোনো বস্তুর ক্ষেত্রে, এটা দেখলাম আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে ফর্মুলা সেম থাকবে। কৃষ্ণ বস্তুর জন্য শক্তি সমানুপাতিক না? ও সরি ঠিক সমানুপাতিক হবে, সেম থাকবে, সমানুপাতিক হবে। ঠিক কোথায় গেল? সেম থাকবে, সমানুপাতিক হবে। ব্যাপারটা কাজ করছে না নাকি? সেম থাকবে, সমানুপাতিক হবে।
সমানুপাতিক। তাহলে ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু সেম ফর্মুলা সিগমা টি টু দি পাওয়ার 4। শুধু উনি মাথায় রাখবেন কৃষ্ণ বস্তুর জন্য বললেন, উনি যে কোনো বস্তুর জন্য বললেন, সেম ফর্মুলা। কিন্তু এই ফর্মুলাটাকে আমরা একটু মডিফাইড ফর্মে দেখব। বাস্তবে কিরকম হয়? বাস্তবে তো একটা বস্তু শুধু একজনের থেকে তাপ নিয়েই যাচ্ছে সেটা তো হয় না। তাপের আদান প্রদান হয়, বিনিময় হয়। সেখানে পারিপার্শ্বিকের উষ্ণতা একটা বড় ফ্যাক্টর। তাহলে যখন পারিপার্শ্বিকের সঙ্গে তাপের আদান প্রদান হয়, যখন বস্তুর পারিপার্শ্বিকের সঙ্গে তাপের আদান প্রদান হয়, তখন বিকিরণের হারটা কেমন থাকবে? সেটাই দেখব। তখন বিকিরণের হার হবে ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4 মাইনাস টি0 টু দি পাওয়ার 4। টি0টা তাহলে কি? পরিবেশ মানে আশেপাশের পরম তাপমাত্রা। তাহলে এটা মানে পরিবেশের পরম তাপমাত্রা। এখানে একটু কারেকশন করে নিবি সবাই। এটা কৃষ্ণ বস্তু করতে হবে। শুধু বস্তু ক্ষেত্রে হবে না এটা। যখন আদর্শ কৃষ্ণ বস্তু, এমনি বস্তু হলে ঘটনাটা একটু বদলে যাবে। আদর্শ কৃষ্ণ বস্তু যখন পারিপার্শ্বিকের সঙ্গে তাপ বিনিময় করবে, তখন ফর্মুলাটা এটা হবে। কিন্তু যে কোনো বস্তুর ক্ষেত্রে একটা টার্ম এক্সট্রা আনতে হবে। যে কোনো বস্তুর ক্ষেত্রে তাহলে ফর্মুলা কি হবে? ক্যাপিটাল ই সিগমা যেরকম আছে থাক, এখানে এপসাইলন টার্মটা আসে টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। একটা টার্ম এক্সট্রা আসবে, যেটাকে এপসাইলন দিয়ে লিখলাম। যে কোনো বস্তুর ক্ষেত্রে এই যে এপসাইলনের মান, সেটা ভ্যারি করতে পারে 0 থেকে 1 এর মধ্যে। কিন্তু আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে এটার মান হয়ে যাবে 1। আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে এপসাইলন হয়ে যাবে 1। কথা বোঝা গেল? তাহলে যে কোনো বস্তুর ক্ষেত্রে এর মান 0 থেকে 1 এর মধ্যে হতে পারে, কিন্তু আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে এর মান হয়ে যাবে কি 1। তাহলে বলতো দেখি তোরা, যে বস্তুটা আদর্শ প্রতিফলক হিসাবে কাজ করবে তার ক্ষেত্রে এপসাইলনের মান কত হবে? আদর্শ 0 হয়ে যাবে। ঠিক। তাহলে আদর্শ প্রতিফলকের ক্ষেত্রে আদর্শ প্রতিফলকের বিকিরণ করবে কি? ও তো সব তাপকেই ফিরিয়ে দিচ্ছে আগে, ওর বিকিরণ হবে না। আদর্শ প্রতিফলকের ক্ষেত্রে এপসাইলন ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0। মাথায় রাখবে। ব্যাস, তাহলে স্টিফেন বোলজম্যানের সূত্র গেল। এইবার আমরা পড়ব নিউটনের শীতলীকরণ সূত্র। এই পর্যন্ত লেখা হয়েছে কিনা বলবি? হয়েছে সবার লেখা? পরের টপিকে চলে আসি। সেটা হলো নিউটনের শীতলীকরণ সূত্র। প্রায় শেষের দিকে চলে এসেছি, আর দুটো জিনিস বললে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। নিউটনের শীতলীকরণ সূত্র।
এই সূত্রটা সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, একটু মাথায় রাখতে হবে। এই সূত্রটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই সূত্রটা তখনই প্রযোজ্য যদি বস্তু আর পারিপার্শ্বিকের উষ্ণতার পার্থক্য খুব বেশি না হয়। তাই সূত্রটা কি বলছে, বস্তু ও পারিপার্শ্বিকের মধ্যে, বস্তু ও পারিপার্শ্বিকের মধ্যে মধ্যে উষ্ণতার পার্থক্য খুব বেশি না হলে, খুব বেশি না হলে, তাহলে খুব বেশি না হলে কি হবে সেটাই দেখব। তাহলে খুব বেশি না হলে বস্তু তো তাপ বিকিরণ করবে, সেই বিকিরণ কার উপর নির্ভর করবে, বস্তু আর পারিপার্শ্বিকের উষ্ণতার পার্থক্যের উপর। তাহলে বস্তু ও পারিপার্শ্বিকের মধ্যে উষ্ণতার পার্থক্য খুব বেশি না হলে বস্তু দ্বারা বিকিরিত তাপের হার, বস্তু দ্বারা বিকিরিত তাপের হার বলেছি, কিন্তু হার মানে সময় দিয়ে ভাগ, বস্তু দ্বারা বিকিরিত তাপের হার, বস্তু দ্বারা বিকিরিত তাপের হার বস্তু ও পারিপার্শ্বিকের, বস্তু ও পারিপার্শ্বিকের উষ্ণতার পার্থক্যের, সমানুপাতিক। উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। এখানে বস্তু দ্বারা বিকিরিত তাপ না বলে বস্তু দ্বারা বর্জিত তাপ লিখে নিবি, যে পরিমাণ তাপ বাইরে বর্জন করছে। বস্তু দ্বারা বর্জিত তাপের হার, যাতে আমি মাইনাস সাইনটা এখানে বসাতে পারি। বিকিরিত লিখলেও কোনো ক্ষতি নেই, ওটাও হবে। তাহলে এর ফর্মুলা কি দাঁড়াচ্ছে দেখ, এই যে সেন্টেন্সটাকে, এটাকে ম্যাথামেটিক্সে কনভার্ট করার চেষ্টা করব। তাপ বলেছে, তাহলে তাপকে আমি ডিকিউ দিয়ে বলতে পারি। আবার হার বলেছে, হার মানে কি, সেটা আবার সময় দিয়ে ভাগ। তাহলে ডিকিউ ডিটি সমানুপাতিক মাইনাস থিটা নট। তাহলে থিটা কাকে ডিনোট করছে, থিটা নট কাকে ডিনোট করছে? থিটা ডিনোট করছে বস্তুর উষ্ণতাকে, থিটা ডিনোট করছে বস্তুর উষ্ণতা, আর থিটা নট ডিনোট করছে পারিপার্শ্বিকের উষ্ণতা, পারিপার্শ্বিকের উষ্ণতা এই দুটোর উপর ডিপেন্ড করছে। পরীক্ষায় আমাদের প্রশ্ন দিতে পারে যে একটা উষ্ণতা θ1 থেকে θ2 তে বস্তু যাবে, তাহলে নিউটনের শীতলীকরণ সূত্র অনুযায়ী যেতে তার কত সময় লাগবে। তাপ বর্জন করে θ1 উষ্ণতা থেকে θ2 উষ্ণতাতে আসতে তার কত সময় লাগবে, আমাকে সময় নির্ণয় করতে দিতে পারে। থিওরি করার মতো একটা সময় নির্ণয় করে দেখাবো, অঙ্ক করার জন্য আলাদা ফর্মুলা ডিরাইভ করে দেবো। তাহলে লেখা হয়েছে আগের এগুলো, সবার লেখা হয়েছে তো? সবাই বলছে লেখা হয়ে গেছে, তাহলে আমি নেক্সট পেজে চলে যাই। এবার পড়ব যে নিউটনের শীতলীকরণের সূত্রের সাহায্যে, বা ঠিক আছে, শীতলীকরণের সময় বলে হেডিং করলাম, শীতলীকরণের সময় নির্ণয় করব। শীতলীকরণের সময়, শীতলীকরণের সময়, তাহলে ঠান্ডা হতে কতটা টাইম নেবে, বা θ2 থেকে θ1 টেম্পারেচারে আসতে কতটা টাইম নেবে, সেই টাইম নির্ণয় করব। খুব সহজ জিনিস। প্রথমে কিছু কথা ধরে নিই, যে ধরি
বস্তুটির θ1 থেকে θ2 উষ্ণতায় আসতে সময় লাগে T, এটা ধরে নিলাম। এবার পারিপার্শ্বিকের উষ্ণতাও ধরে নেব। পারিপার্শ্বিকের যে উষ্ণতা সেটা ধরলাম থিটা সাফিক্সে নট। তাহলে কি দাঁড়াচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্রানুযায়ী? সেই ফর্মুলাটা এবার লিখে দিতে হবে যে নিউটনের শীতলীকরণ সূত্রানুযায়ী আমরা কেবলই আগেই লিখেছি, উপরে লেখা আছে দেখ ডিকিউ ডিটি সমানুপাতিক থিটা মাইনাস থিটা নট। আমরা জানি, এখনো থিটার ব্যাপার কি হবে সেটা বসাবো না, এটুকু আমরা জানি। এটাকে সমানুপাতিকের আকারেই রেখে দেবো 1 নাম্বার দিয়ে। 1 নাম্বার দিয়ে রেখে দেওয়ার পরে আমরা একটা কাজ করব আবার বলে। এর আগে তাপগতিবিদ্যা তোদের যখন ব্যাচে পড়িয়েছি এটা বলেছি যে সব বস্তুর আপেক্ষিক তাপ আলাদা। প্রত্যেকটা বস্তুর আপেক্ষিক তাপের পরিমাণ আলাদা আলাদা হয়। তা Q is equal to mCT মানে ডেল টি, উষ্ণতার পার্থক্য, মানে dQ is equal to mc dt বলা যায়। dQ is equal to mc, আচ্ছা dt দিলে এখানে উষ্ণতার একটা গন্ডগোল হয়ে যাবে, উষ্ণতার পার্থক্য বুঝতে পারবি না। তাহলে এখানে উষ্ণতার পার্থক্যকে থিটা দিয়ে লিখলাম, পাশে লিখে দিলাম ডি থিটা মানে কিন্তু উষ্ণতার পার্থক্য। দেখবে এটা তাপগতিবিদ্যাতেও আমি বলেছিলাম যে Q is equal to mst, তাহলে এটা উষ্ণতার পার্থক্য। তাহলে তাপের পার্থক্য is equal to mc d থিটা বলা যায় এখানে। তাহলে পরের লাইনে এখান থেকে বলা যায় dq dt is equal to mc d থিটা dt। দুটোরই দেখ লেফট সাইডে dq dt আছে, তাহলে 1 ও 2 তুলনা করে কি বলতে পারি? 1 ও 2 তুলনা করে পাই 1 ও 2 তুলনা করে বলা যায় d থিটা dt বা mc টাও নিয়ে নিলাম, mc d থিটা dt proportional to minus থিটা মাইনাস থিটা নট। উপরেও মাইনাস সাইনটা দিবি, মাইনাসটা তাপ বর্জনকে বোঝাচ্ছে, মাইনাস সাইনটা বোঝাচ্ছে তাপ বর্জনকে, মাইনাস সাইনটা ক্যারি করবি। তাহলে এখানে যদি আমি ধর সমানুপাতিক চিহ্ন তুলে দিই তাহলে একটা ধ্রুবক আসা উচিত। তা ধ্রুবকটাকে আমি কে প্রাইম দিয়ে লিখলাম, কে প্রাইম থিটা মাইনাস থিটা নট। এইদিকে যে এমসি পড়ে আছে সেই এমসিটাও ধ্রুবকের মধ্যে চলে যাবে, তাহলে পড়ে থাকবে ডি থিটা ডিটি ইজ ইকুয়াল টু কে থিটা মাইনাস থিটা নট। পাশে লিখে দিলাম যেখানে কে ইজ ইকুয়াল টু কে প্রাইম বাই এমসি। কি হলো আবার, কার্সারটা কোথায় চলে গেল? এই যেখানে আছে এমসি। ব্যাস, এটা একটা ধ্রুবক রাশি, পাশে কনস্ট্যান্টটাও লিখে রাখ যাতে কোনো কনফিউশন না থাকে। পুরোটাই একটা ধ্রুবক, কনস্ট্যান্ট, পুরোটাই একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। এবার আমরা বুঝতেই পারছিস কোন দিকে এগোচ্ছি, আমাদের এবার ইন্টিগ্রেশনের দিকে এগোতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন শুরু করি। তাহলে ইন্টিগ্রেশন করার জন্য আমাদের ডি থিটার নিচে থিটা মাইনাস থিটা নট কে নিয়ে আসতে হবে, আর এদিকে নিয়ে যেতে হবে। আচ্ছা, এটাকে না আমি এই সমীকরণটাকে 3 নাম্বার দিয়ে রাখছি, এটা আমাদের পরে আবার অন্যভাবে হেল্প করবে। এটাকে 3 নাম্বার দিয়ে রাখলাম,
প্রমাণটা এগিয়ে নিয়ে যায়। ডি থিটা বাই থিটা মাইনাস থিটা নট, আর এখানে কে ইন্টু ডিটি, তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেশন চাপিয়ে দিলাম, লিমিট এখানে 0 থেকে টি হবে, আর এখানে উষ্ণতা হবে θ1 থেকে θ2। তোরা এখন ইন্টিগ্রেশন করিসনি, তা কিন্তু এটা জানিস যে ইন্টিগ্রেশন dx বাই x কি হয়, ln x হয়, log base e ln x। এখানেও তাই হবে, তাহলে এখানে লিখবো ln থিটা মাইনাস থিটা নট, থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে উপরে θ2, নিচে θ1, এখানে পড়ে থাকবে kt, ধ্রুবক একটা থাকবে তো kt। তাহলে হয়েই গেল। নেক্সট লাইনে, এটার কি পেজ শেষ? আচ্ছা, এটার পেজ শেষ হয়ে গেছে, যাই হোক এমন টাইমে শেষ হলো। ঠিক আছে, এটার পাশেই ক্যালকুলেশন করছি, তাহলে পাশেই ক্যালকুলেশন করছি, তোরা বুঝে নিবি, হ্যাঁ পরপর লিখবি তোদের পেজে, কিন্তু আমি পাশে করছি বলে তোরা পাশে করিস না। এই ফর্মুলাটা মুছে দিলাম, এখানে এখানে করি। তাহলে আলটিমেটলি দাঁড়াবে, আমি সময় বের করতে হবে, t ইজ ইকুয়াল টু 1/k, এখানে তো আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হয় তোরা জানিস। তাহলে ln, প্রথমে আপার লিমিট বসালাম θ2 মাইনাস θ0 মাইনাস ln θ1 মাইনাস θ0, তাহলে সেই আবার লগের নিয়ম, ln θ2 মাইনাস θ0 ডিভাইডেড বাই θ1 মাইনাস θ0। যদি এটা থিওরি হিসাবে আসে তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় এই পর্যন্ত করতে হবে, যে এতটুকু সময় লাগবে যদি থিওরি হিসাবে আসে। এই পর্যন্ত লিখে নে, অঙ্কের জন্য কোনটা দরকার সেটা এরপরে বলছি। লেখা হয়ে গেছে সবার? জানাবি। সবার লেখা হয়ে গেছে, তাহলে নেক্সট পেজে চলে যাই। তাহলে এবার স্পেশাল কেসের মধ্যে আমি নেক্সট অঙ্কের বলবো স্পেশাল কেস। এর নিচে তোরা স্পেশাল কেস বলে হেডিং করবি, স্পেশাল কেস। যেই স্পেশাল কেসের মধ্যে তোরা পাশে বোঝার জন্য যে ফর নিউমেরিক্যালস অনলি, এখন আমি যে ফর্মুলাটা ডিরাইভ করব সেটা আমাদের নিউমেরিক্যালে কাজে লাগবে, ফর নিউমেরিক্যালস। এটা আমরা কোথা থেকে ডিরাইভ করব? 3 নং সমীকরণ থেকে। তাহলে 3 নং সমীকরণ থেকে, দাঁড়া আগেই করার দরকার না, একটা জিনিস ব্যাখ্যা করে নি তারপরে সমীকরণের কথা বলবো। এই যে তোর উষ্ণতার পার্থক্য ডি থিটা, উষ্ণতার পার্থক্য ডি থিটা, এটাকে আমি ধরে নিলাম θ2 মাইনাস θ1, কারণ যখন টি ইজ ইকুয়াল টু 0 সময় ছিল তখন উষ্ণতা ছিল θ1, যখন টি ইজ ইকুয়াল টু মানে টি সময় যখন হয়েছে তখন উষ্ণতা হয়েছে θ2, তখন উষ্ণতা হয়েছে θ2। উপরে নিয়েছি আমি সময়, নিচে নিয়েছি উষ্ণতা, সময় আর উষ্ণতা। তাহলে থিটা আসলে কাকে বোঝাবে? থিটা মানে বোঝাবে বস্তুর গড় উষ্ণতা। তাহলে ডি থিটা ইজ ইকুয়াল টু, ডি দিয়ে যখনই কিছু লেখা হয় পার্থক্য বোঝায়, তাহলে পার্থক্য বলতে এখানে θ2 মাইনাস θ1 বোঝাচ্ছে। সময় ডিটি বলতে এখানে টি বোঝাচ্ছে, আচ্ছা ইকুয়াল টু দেওয়াটা ভুল হবে, অ্যারো দিয়ে লিখবো, অ্যারো দিয়ে
অ্যারো দিয়ে লিখি যে ডি থিটা এটা বোঝাচ্ছে, ডিটি এটা বোঝাচ্ছে। তাহলে অনেকে ভুল হতে পারে যে ডি থিটার ইন্টিগ্রেশন করলাম না, থিটা 2 মাইনাস থিটা 1 কিভাবে চলে আসলো। ডি থিটা এটা বোঝাচ্ছে, ডিটি মোট সময় টি কে বোঝাচ্ছে। ঠিক একইভাবে থিটা এখানে বোঝাচ্ছে দুটোর গড়, মানে থিটা 1 প্লাস থিটা 2 ডিভাইডেড বাই 2। অঙ্ক করব কোথা থেকে? 3 নং সমীকরণে মানগুলো বসিয়ে দেব। তাহলে 3 নং সমীকরণ থেকে, 3 নং সমীকরণ থেকে, তাহলে 3 নং সমীকরণে আমরা দেখেছিলাম ডি থিটা ডিটি হয় ইজিক্যাল টু কত লিখেছিলাম? আমি তো পেজ উল্টে ফেলেছি, তোরা একটু বল দেখি, আবার আগের পেজে যেতে হবে। ডি থিটা ডিটি ইজিক্যাল টু কত ছিল? কে ইন্টু থিটা, থিটা মাইনাস থিটা নট। কে ইন্টু থিটা মাইনাস থিটা নট, কে ইন্টু থিটা মাইনাস থিটা নট। ঠিক আছে, তাহলে এখানে মানগুলো বসিয়ে দেবো। ডি থিটা মানে হবে থিটা 2 মাইনাস থিটা 1, ডিটি মানে শুধু টি পড়ে থাকবে, ইজিক্যাল টু কে, থিটার মান এখানে বসিয়ে দেব, থিটা 1 প্লাস থিটা 2 ডিভাইডেড বাই 2 মাইনাস থিটা 0, যেটা পারিপার্শ্বিকের উষ্ণতা হয়, যেটা পারিপার্শ্বিকের উষ্ণতা হয়। ব্যাস এই ফর্মুলাটা দিয়েই কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। এটা নিউমেরিক্যালের জন্য কাজে লাগবে। আর আগের পেজে যেটা করালাম, এই যে আগের পেজে, আগের পেজ কোথায়, আগের পেজে যেটা করালাম, আচ্ছা একটা জিনিস তোরা কি লক্ষ্য করিসনি, এখানে মাইনাস সাইনটা কিন্তু হঠাৎ করে বাদ পড়ে গেছে। এই যে এখানে মাইনাস সাইনটা ছিল, মাইনাসটা তো এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে, এখানেও মাইনাস সাইন আসবে। মাইনাসটা ধ্রুবকের মধ্যে ধরে নিলাম। না, ধ্রুবকের মধ্যে ধরে নিলে গন্ডগোল হবে, বুঝলি? গন্ডগোল না, গন্ডগোল হবে না, কারণ অঙ্ক যখন করব ধ্রুবক বাদ চলে যাবে, ধ্রুবকের মান দেওয়া থাকবে না। তাহলে ধ্রুবকের মধ্যে ধরে নি, ভালো আইডিয়াই দিয়েছিস। তাও না থাক, পরীক্ষায় দেখা গেল বা থিওরিতে স্যার কেটে দিল। তো মাইনাস সাইনটা ক্যারি করতে করতেই যায়, কারণ মাইনাস অলওয়েজ বর্জনটাকে বোঝাবে। তো সব কটাটাকে মাইনাস দিয়ে দে, লাস্টে যেটা করবি মাইনাস দেওয়ার জন্য একটা লাইন এক্সট্রা লিখে নিবি, যে এখানেও একটা মাইনাস সাইন আসবে। 1/k ln মাইনাস লগের মধ্যে গেলে উল্টে যায়, মানে থিটা 1 মাইনাস থিটা নট ডিভাইডেড বাই থিটা 2 মাইনাস থিটা নট, থিটা 2 মাইনাস থিটা নট। এইটা একটু এক্সট্রা লিখে নিস, দরকার। আচ্ছা, তাহলে যদি তোদের কোশ্চেন করা হয় নিউটনের এই যে শীতলীকরণ সূত্র আমরা পড়লাম, এর মূল সীমাবদ্ধতাটা কি, তাহলে কি বলতে হবে? মূল সীমাবদ্ধতা কোথায়? যে বস্তু আর পারিপার্শ্বিকের উষ্ণতার যে পার্থক্য, বস্তু আর পারিপার্শ্বিকের উষ্ণতার পার্থক্য সেটা কিন্তু খুব কম হতে হবে। মাথায় রাখ সেটা, বস্তু উষ্ণতার পার্থক্য বেশি হলে হবে না। আচ্ছা, তাহলে এখান থেকে একটা অঙ্ক দিচ্ছি, অঙ্কটা করার চেষ্টা কর। অঙ্কটা এরকম, অঙ্কটা ধর এরকম দিল যে একটি বস্তু 5 মিনিটে ঠান্ডা হয়ে 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে আসে, দাঁড়িয়ে দিয়ে 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে
30°C ঠান্ডা হতে কত সময় লাগবে? তোকে দেওয়া আছে পারিপার্শ্বিকের উষ্ণতা হয়ে গেল পারিপার্শ্বিকের উষ্ণতা is equal to 20°C এরকম দেওয়া আছে। এরকম অঙ্ক আসবেও এক্সামে, দেখতে পাবি। তা কিভাবে করব অঙ্কটা? কিভাবে অঙ্কটা করব? অঙ্ক করার যে ফর্মুলা লাস্টে বের করে রেখেছি তোদের সামনে, সেটার হেল্প নিয়ে করব, সেটাই মান বসিয়ে দিবি। তাহলে প্রথম কেস 1 এ আমরা করব কেস 1। তাহলে কেস 1 এ সময়টা বলেছে t1 is equal to 5 মিনিট। এটাকে মিনিটেও রাখতে পারিস, কারণ পরের সময়টাও তাহলে মিনিটেই বেরিয়ে যাবে। 5 মিনিট, কোনো প্রবলেম নেই রাখলে। উষ্ণতা থিটা 2 হলো 50°C আর থিটা 1 হলো 80°C। তাহলে কেস 1 থেকে আমরা যদি পারিপার্শ্বিকের উষ্ণতা বলে দেওয়া আছে কত, 20°, মানে θ0 হলো 20°। তাহলে আমরা উপরে এই ফর্মুলায় বসিয়ে দেব। ফর্মুলাটা আবার লিখছি, θ2 - θ1 divided by t is equal to k into θ1 plus θ2 divided by 2 minus θ0। তাহলে সব ভ্যালু পুট করব। θ2 50 minus 80 divided by t হলো 5 is equal to k। θ1 কত দাঁড়াচ্ছে, না এখানেও তো মাইনাস সাইনটাকে ভুলে গেছি হঠাৎ করে, মাইনাস সাইনটাকে রাখতে হবে, পরে মাইনাস কেটে যাবে। মাইনাস সাইনটাকে রাখবি, হ্যাঁ, মাইনাস পরে কেটে যাবে। θ1 এর ভ্যালু 80, 80 প্লাস 50 একবারে বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই 2 মাইনাস θ0। তাহলে কত দাঁড়াচ্ছে রে এখানে, বিয়োগ করে 80, 30 ভাগ 5 মানে 6 দাঁড়াচ্ছে। এখানে কে 80 আর 50 করলে কত হবে, 130, 65। তাহলে কে ইন্টু 65 মাইনাস θ0। এটাকে 1 নাম্বার সমীকরণ দিবি, কেস 1 কমপ্লিট হলো। তাহলে বুঝতেই পারছিস, এবার কেস 2 করব। থিটা0 এর মান বসিয়ে দাও। ও θ0 এর মান বসায়নি, θ0 এর মান বসায়নি, ঠিক। তাহলে θ0 এর মানটাও বসিয়ে দিই। θ0 এর মান হবে 20°। তাহলে 20° বসালে এখান থেকে আরেকটা লাইন এক্সট্রা লিখি, 6 is equal to k into 65 মাইনাস 40 করলে কত হচ্ছে, রে 45k, 45k। তাহলে k is equal to দাঁড়াবে 6/45, k এর মান বেরিয়ে গেল। ঠিক আছে, k এর মান বের করলাম। এবার কেস 2 করব। কেস 2 তে দেখ সময় বের করতে বলেছে আমাদের, t2 কত, θ1 হলো 60°C, θ2 হলো 30°C। বাদ বাকি তো ফর্মুলায় বসিয়ে দিবি। আমি একবারে বসাচ্ছি, তো 30 মাইনাস 60, এটাকে একটা ডিমার্কেশন করে দিই, আলাদা থাকে, ভুলিয়ে ফেলবি। 30 মাইনাস 60 ডিভাইডেড বাই t2 এর মান বের করতে বলেছে, k এর মান বসিয়ে দিলাম 6/45, আর এখানে θ1 প্লাস θ2 মানে 90/2 মাইনাস 20। তাহলে কত কি দাঁড়াচ্ছে, একটু হিসাব করব। 30 মাইনাস 60, এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 30 পড়ে থাকবে,
30/t2 is equal to -6/45। এখানে 45 মাইনাস 20 মানে দাঁড়াচ্ছে 25। তো ওখানে শুধু 6/45 হবে না, কারণ মাইনাস মাইনাস তো কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, গুড বয় গুড বয়। 6/45 আগে মাইনাস তো কেটেই দিলাম, মাইনাস আর থাকবে না। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে t2 is equal to 30 into 45 divided by 6 into 25। কাটাকাটি করবো তাহলে, 6 দিয়ে 30 5, 5 দিয়ে 25 5, 5 দিয়ে 45 9। দেখ একটু দেখে নে সব ঠিকঠাক আছে নাকি, গন্ডগোল লাগছে। সব ঠিকঠাক আছে নাকি একটু দেখে নিস ক্যালকুলেশন। 5 6 30, 5 5 25, 5 9 45। ঠিকই আছে না? ঠিকই আছে অলমোস্ট। 9 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হবে, সরি 9 মিনিট উষ্ণতা হবে, 9 মিনিট টাইম হবে, 9 মিনিট। তোমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হয়েছে, তোরা একটু দেখ নিজেরা ক্যালকুলেশনটা করে। না, 9 মিনিটই। 9 মিনিট আসছে, হ্যাঁ, তাহলে ঠিকই আছে মনে হয়। ঠিক আছে, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় দেবে, এরকম অঙ্ক এক্সারসাইজে আছে, বাড়িতে করবি। বলে দিচ্ছি কোথায় আছে। এই অঙ্ক এক্সারসাইজে পেয়ে যাবি নম্বর পেজের 8-এরটা। 328 নম্বর পেজের 8-এরটা এরকম অঙ্ক আছে, বাড়িতে করবি। এছাড়া 9-এরটা হোমওয়ার্ক, 9-টা স্টিফানের সূত্র আজকে পড়িয়েছি, 10-এরটা করবি সব 328 নম্বর পেজে বলছি, 9 10 9 10 এদিকে করবি। তারপর 327 নম্বর পেজ, আগের পেজে 11-টা করবি, 13-টা করবি, 11 13। তারপর 4 5 3 4 5, 3-এর অঙ্ক টাইপগুলো খুব আসে এক্সামে, 2 নম্বর দিয়ে দেবে। 3 4 5 327 নম্বর পেজে, তাহলে অঙ্ক কাজ দিলাম 3 4 5 11 13। বেসিক লেভেল 3 অ্যাডভান্স 4 না 5। এগুলো সব বেসিক বলছি, 327 নম্বর পেজের বেসিক লেভেলের 3 4 5 11 13। তারপরে অ্যাডভান্স 4। লেভেলের, হ্যাঁ বল 4 হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আগের দিন না কবে করেছিল। আচ্ছা 4 হয়ে গেছিল, তাহলে 3 5 11 13 এই কটা করবি। অ্যাডভান্স লেভেলের করবি 8 9 10। এই কটা করতে হবে। আজকে অনেক রাত হয়ে গেছে, এই পর্যন্তই থাক। আবার পরের দিন নেব, ঠিক আছে।